আমরা ভবানীপুরের মানুষ, আমরা গর্বিত যাকে নিয়ে, সারা বিশ্ব জুড়ে যাকে নিয়ে আমরা গর্বিত হই, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমি এখান থেকে যাতায়াতের পথে আমি দেখলাম মিটিংটা হচ্ছে, তাই আমি সকলকে আমার প্রণাম, আমার শ্রদ্ধার্ঘ, আমার কৃতজ্ঞতা জানিয়ে গেলাম। ধর্মের লড়াইতে আমরা নেমেছি। খুব ভালো থাকবেন, আর আপনাদের আশীর্বাদ শুভেচ্ছা থেকে যেন বঞ্চিত না হই। ভবানীপুরের যুদ্ধটা যেন স্নায়ু যুদ্ধ, বাঘ যুদ্ধে পরিণত হয়েছে। ভবানীপুর ছাড়া আর কোন কোন দিকে নজর রাখবো? প্রথম ভবানীপুর, সেখানে বহুতলে বিশেষ প্রচার কৌশল নিচ্ছে তৃণমূল কংগ্রেস। একটু পরে জানাবো সেটা কি কৌশল। 2 নম্বর, মায়ের ছবি ব্যবহারের অনুমতি কার? উত্তরপ্রদেশের বিজ্ঞাপনে আরটিআই করলো তৃণমূল কংগ্রেস। 3 নম্বর, মোদীর জন্মদিন পালন আসলে রাজনৈতিক কৌশল, অভিযোগ করছে বিরোধীরা। 4, ত্রিপুরায় অভিষেকের মিছিলে না পাল্টা দিচ্ছে তৃণমূল। 5 নম্বর, মুচলেকা দিয়ে কার্যত অবমাননা থেকে নিষ্কৃতি পেলেন মানিক ভট্টাচার্য। তবে শুরুতেই আমরা আসবো ভবানীপুর, যে স্ট্র্যাটেজির কথা বলছিলাম। এবার তৃণমূলের নজরে ভবানীপুরের বহুতলগুলো। বহুতলে কি রয়েছে দেখুন নিজেই। মমতার কেন্দ্রে নয়া রণকৌশল নিয়ে আসলে তৃণমূল। ভবানীপুরে নজর বহুতলে। ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডেই একাধিক বহুতল। বহুতলগুলির অধিকাংশ বাসিন্দাই অবাঙালি। বহুতলের এই অবাঙালি ভোটারের মন জয়ে এবার বিশেষ কৌশল নিয়েছে ঘাসফুল শিবির। মহিলা তৃণমূল কর্মীদের একাধিক দল তৈরি করে বহুতলগুলিতে পাঠানো হবে। এক একটি দলে থাকবেন 5 জন করে। তারা প্রতিটি ফ্ল্যাটে গিয়ে কথা বলবেন, বাসিন্দাদের প্রশ্ন করবেন কোনো সামাজিক প্রকল্পের সুবিধা তারা পেয়েছেন কিনা, আর কোনটির পাননি। শুনবেন অভাব, অভিযোগ। তৃণমূল সূত্রের খবর, বাড়ি বাড়ি গিয়ে পাওয়া এই তথ্য শুধুমাত্র উপনির্বাচন নয়, আসন্ন পুরভোটেও ব্যবহার করবে ঘাসফুল শিবির। আর এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে একাধিক ওয়ার্ডে যে বহুতলগুলি রয়েছে তাদের জন্য বিশেষ প্রচার কর্মসূচি করছে হচ্ছে তৃণমূল কংগ্রেস। আর এই গোটা দায়িত্বভারটাই দেওয়া হয়েছে মহিলা কর্মীদের কাছে। আমরা আমাদের নিয়েছে যেমন দুয়ারে সরকার, তেমন দুয়ারে দল। আমাদের দল মানুষের দুয়ারে দুয়ারে যাবে। মমতা ব্যানার্জির যে প্রগতির কর্মসূচি, যেগুলো ইতিমধ্যে সার্থকভাবে রূপায়িত হয়েছে, আগামী দিনে যেগুলো সার্থকভাবে রূপায়িত করা হবে, দুয়ারে তৃণমূল, এই দুয়ারে তৃণমূলই হবে আমাদের নির্বাচনের অন্যতম প্রচারের অঙ্গ। এবারের বিধানসভা ভোটে মহিলা ভোটার ছিল 49%। তৃণমূলের অন্যতম পাখির চোখ ছিল এই মহিলা ভোটাররা। পর্যবেক্ষকদের অনেকেই মনে করেন বাংলার মেয়েকে জেতাতে ঢেলে ভোট দিয়েছেন বাংলার মা বোনেরা। ভবানীপুরেও মহিলা ভোটার প্রায় 47%। তাই বহুতলে প্রচারে তৃণমূলের সৈনিক মহিলারাই। করোনা কালে হওয়া উপনির্বাচনে প্রচারে নানা বিধিনিষেধ জারি করেছে নির্বাচন কমিশন। এই পরিস্থিতিতে প্রচার কৌশলে বদল এনেছে তৃণমূল। সূত্রের খবর, ভবানীপুরে প্রতি ওয়ার্ডে ছোট ছোট সভা করবে তৃণমূল। 8টি ওয়ার্ডের প্রতিটিতে 7টি করে স্ট্রিট কর্নার। সেখানেই থাকবে দলের তারকা প্রচারকরা। জয়ের মার্জিন বাড়ানোটাই লক্ষ্য, সে কারণেই নজরে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বহুতল। ক্যামেরা জ্যোতির্ময় বসুর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। অতিথি কারা আছেন দ্রুত পরিচয় করি, তারপর আলোচনা। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সজল ঘোষ, বিজেপি নেতা; তন্ময় ভট্টাচার্য, সিপিআইএম নেতা আমার সঙ্গে রয়েছেন; বিশ্বজিৎ দেব, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র রয়েছেন; কাজী মাসুম আক্তার, রাজনৈতিক বিশ্লেষক। আরো এক বিশ্লেষক আমাদের সঙ্গে একটু পরেই জয়েন করবেন। প্রত্যেকে অনুরোধ, নিজেদের বক্তব্য প্লিজ ছোট রাখবেন। আমি বারবার আপনাদের কাছে যাব, ওভারল্যাপ করবেন না। তবে এবার আপনাদের সারপ্রাইজ ভিজিটের ছবি দেখাবো। মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে যখন বাড়ি ফিরছিলেন, মানে অফিস থেকে বাড়ি ফেরার পথে, আচমকা ভবানীপুরের 2টো ওয়ার্ডে তিনি ঢুকে পড়েন, 73 এবং 77। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। এই ছবি এই মুহূর্তে 73 নম্বর ওয়ার্ডের ছবি। সারপ্রাইজ ভিজিট মমতা সারপ্রাইজ ভিজিট দিয়েই থাকেন, এটা নতুন কিছু নয়। কিন্তু ভবানীপুর নির্বাচনকে তিনি যে একদমই হালকা করে নিচ্ছেন না, প্রথম প্রতিবেদনে যে স্ট্র্যাটেজি আপনাদের দেখালাম, এই সারপ্রাইজ ভিজিট তার প্রমাণ। তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। উন্নয়ন ঘরে ঘরে, মায়ের মেয়ে। আমি যেহেতু এই মিটিংটা পারমিশন নেওয়া হয়নি, পার্টি হয়তো পারমিশন নিয়েছে, আমি ইলেকশন রুলসটা মানি। এখন তো র্যালি করাও বন্ধ, এমনকি বাড়িতে গেলেও 4 জনের বেশি যাওয়া যাচ্ছে না কোভিড প্রোটোকল মেনে।
আমি গাড়ি নিয়ে যতটা পারছি টুকটাক ঘুরছি। আমি এই রাস্তা দিয়ে প্রায় যাতায়াত করি। আমার মদনপাল লেন দিয়ে, কাটোয়াকোট্টির লেন দিয়ে, এই সমস্ত শেষশেখর বসু রোড দিয়ে, আমি হরিশ মুখার্জি রোড দিয়ে, আমি এখান দিয়ে যাতায়াতের পথে আমি দেখলাম মিটিংটা হচ্ছে, তাই আমি সকলকে আমার প্রণাম, আমার শ্রদ্ধার্ঘ, আমার কৃতজ্ঞতা জানিয়ে গেলাম। এবং আপনারা সকলে ভালো থাকবেন। আগাম শারদ শুভেচ্ছা সবাইকে জানালাম। খুব ভালো থাকবেন, আর আপনাদের আশীর্বাদ শুভেচ্ছা থেকে যেন বঞ্চিত না হই, এটুকু আশীর্বাদ করবেন। মা বোনেরা জিতিয়ে দেবে দিদি, দিদি মা বোনেরা জিতিয়ে দেবে। 73 নম্বর ওয়ার্ড থেকে তিনি যান 77 নম্বর ওয়ার্ডে। 77 নম্বর ওয়ার্ডের ছবি এখন দেখছেন। একটি মসজিদে যান মমতা বন্দ্যোপাধ্যায়। 77 নম্বর ওয়ার্ডেও জনসংযোগ, 73 নম্বর ওয়ার্ডেও জনসংযোগ। 70 এবং 74 তৃণমূলের কাছে কাঁটার মতো, এমনটা বিশ্লেষকদের মত। এছাড়াও বাকি ওয়ার্ডগুলোকেও যে সমানভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের ভিজিট, সারপ্রাইজ ভিজিট, তার প্রমাণ। আমি শুরুতেই বিজেপি নেতার কাছে আসি। তৃণমূল মোটেই হালকা করে নিচ্ছে না সজলদা, আমরা ভবানীপুরের মানুষ, আমরা বলুন। তৃণমূল হালকা করে নেবে কি করে? যারা জানে যে তাদের পায়ের তলায় মাটি সরে গেছে, নির্বাচনে পরাজিত হবেই, তারা কি করে হালকা করে নেবে যখন প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়? কিন্তু আমি দেখলাম উনি ওখানে বললেন যে আমি হঠাৎ এসে গেছি, কোভিড প্রোটোকল মানছি, বাড়ি বাড়ি গেলে 4 জনের বেশি যাওয়া যাচ্ছে না। এখনো দেখাচ্ছে যে ছবি দেখুন, সেখানে কোভিড প্রোটোকল একজন মুখ্যমন্ত্রী কতটা মানছেন। মানে এই যে দ্বিচারিতা, উনি নাকি সারপ্রাইজ ভিজিট করছিলেন, এগুলো হয় না। উনি মসজিদে গেছেন শুরুতে, খুব স্বাভাবিক, যে যেখানে যাবার সেখানেই যাবেন, উনি ওখানেই গেছেন। দেখুন নির্বাচন হোক, মানুষ ভোট দিক, তারপর প্রমাণ হবে। বিজেপির স্নায়ুর চাপ কতটা বাড়ছে, আমি সজলদার কাছে উত্তর নেব। তার আগে বিশ্বজিৎ দা। বিজেপি এখানে কোনো ফ্যাক্টর না, সেটা বিজেপি নিজেও জানে, খুব ভালোভাবেই জানে বিজেপি নেতারা যে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষাধিক ভোটে জিতবেন, এবং এখানে লড়াইটা তারা করতে এসছে নামমাত্র নিয়ম রক্ষার জন্য, তারা একটা লড়াই করতে এসছেন। আজকে আমরা কিন্তু নির্বাচনে যাচ্ছি একটাই ইস্যুতে, সেটা হচ্ছে উন্নয়নের ইস্যু। যেই ইস্যুতে আমরা 2021 সালের নির্বাচনটা লড়েছিলাম, যে 10 বছরে বাংলার যে উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নের নিরিখে কিন্তু আমরা নির্বাচনে গেছিলাম, এবং তার ভিত্তিতে কিন্তু মানুষ, বাংলার মানুষ আমাদেরকে দুহাত তুলে আশীর্বাদ করেছিল, এবং তার ফল হচ্ছে 213টা আসন। আর বাংলার মানুষ প্রধানমন্ত্রীর নেতৃত্বে, স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে যেসব পরিযায়ী দলরা বারবার এখানে আসছিলেন, তাদেরকে খালি হাতে ফিরিয়ে দিয়েছেন। এটাই হচ্ছে আমাদের বক্তব্য, যে আজকে উন্নয়নটাই আসল। উন্নয়ন ভার্সেস ধ্বংসের রাজনীতি, এই দুটোর মধ্যে মানুষ বিচার করবে যে কোনটা মানুষ বেছে নেবে। এবং 3 তারিখ রেজাল্ট, বিচার আর খুব বেশি দেরি নেই। আমি আসবো, আপনারা তর্ক করবেন। তৃণমূল বনাম বিজেপির লড়াই হয়ে দাঁড়িয়েছে কি ভবানীপুর? সিপিআইএম এর জায়গা কোথায়? যথেষ্ট এবল ক্যান্ডিডেট সৃজিব বিশ্বাস, কিন্তু তবুও এই লড়াইয়ে কোথায় সিপিআইএম? তন্ময়দা সংক্ষেপে। বিশ্বজিৎ বাবু এত জোরে জোরে বলছিলেন কেন আমি বুঝলাম না। হ্যাঁ, এটা ঠিক, 2021-এর নির্বাচনে সিপিআইএম এর শক্তি ক্ষয় হয়েছে। সিপিআইএম যে কোনো একটা নির্বাচনকে রাজনৈতিক লড়াই হিসাবে দেখে, এবং রাজনৈতিক লড়াইয়ে মানুষের কাছে আমাদের রাজনীতিকে পৌঁছে দেওয়াটা আমাদের কাজ। আমাদের প্রতিনিধি হিসেবে সৃজিব আমাদের রাজনীতিটা মানুষের কাছে নিয়ে যাবে, আমাদের কর্মীরা নিয়ে যাবেন। মানুষ যতটা সমর্থন করবেন ততটা সমর্থনেই আমরা খুশি, কারণ আমরা জানি শেষ পর্যন্ত আমাদের রাজনীতির সত্যটা আজ কিংবা কাল কিংবা পরশু মানুষ বুঝবেন। সেটা মানুষ বুঝতে পারছেন না, সেটা ইন্ট্রোস্পেক্ট তো আপনারা করেন, কোনো উত্তর পান তন্ময়দা? পারছেন না আমি বলি না একবারও। ভোটের রেজাল্টে তো অন্তত তাই। না, আমাদের নেতা আরে বুঝে গেছে। আমাদের নেতা জ্যোতি বসু বলতেন, মানুষের কাছে যাও, ভুল করলে স্বীকার করো, ঠিক করলে সেটা বলো, যেটা পারোনি সেটাও বলো। হ্যাঁ, উনি 21শে জুলাই বলেছিলেন। হ্যাঁ, আমরা মানুষের কথা কাছে, মাঝখানে যদি আপনি কথা বলেন আমি থেমে যেতে জানি। হ্যাঁ, সজলদা আমি থেমে যেতে প্লিজ সবাই একসঙ্গে বলে দর্শক, আমি থেমে যেতে জানি। আসবো। হ্যাঁ, স্বীকার তো করেন। তন্ময়দা শেষ করুন, বিশ্বজিৎ আসবো প্লিজ। তন্ময়দা শেষ করুন। বলবো? হ্যাঁ, স্বীকার করেননি না, বলবো কি? লোকসভায় শূন্য, বিধানসভা। বিশ্বজিৎ প্লিজ বলবেন আপনি, আমি শুরুতেই বলেছি ওভারল্যাপ করবেন না প্লিজ। হ্যাঁ, তন্ময়দা শেষ করুন আপনি। হ্যাঁ, এটা ঠিক, 2019-এর লোকসভায় আমরা বিপর্যস্ত হয়েছি, 2021-এর বিধানসভায় আমরা আবার বিপর্যস্ত হয়েছি।
আমাদের ভোট ধারাবাহিকভাবে কমেছে। কিন্তু আমরা কমিউনিস্টরা প্রত্যেকটা পরাজয় থেকে শিক্ষা নিই এবং প্রত্যেকটা পরাজয়কে বিশ্লেষণ করি, আত্মসমীক্ষা করি, আত্মসমালোচনার দৃষ্টিকোণ থেকেই করি। সেই আত্মসমালোচনার দৃষ্টিকোণ থেকে আমরা আত্মসমীক্ষা করেছি, পরিষ্কার করে প্রেস কনফারেন্স করে আমাদের সেই আত্মসমীক্ষার কথা জানিয়েছি। আমরা জানি যে শেষ পর্যন্ত মানুষ আজ হোক কাল হোক সঠিকটা বুঝবেন, এবং এই সঠিকটা মানুষ যেদিন বুঝবেন ততদিন পর্যন্ত আমরা এই প্রয়াস চালিয়ে যাব। তাতে আজকে হেরে যেতে বেশ, পারি। তো আপনাদের প্রয়াস চালানোকে সাধুবাদ, কিন্তু তন্ময়ের একটা প্রশ্ন, কংগ্রেস এখানে দিল না প্রার্থী এবং তারা বলল আপনাদের প্রচারে কংগ্রেস থাকবে না, কারণ তারা বিজেপি বিরোধী শক্তিকে হাওয়া মানে বিজেপির মতো শক্তিকে হাওয়া দেবে না, তার বিরোধিতা তারা করবে, সেই জন্য তাদের এটা সচেতন সিদ্ধান্ত। কংগ্রেসের ওখানে 3-4-5% যাই ভোট থাকুক সেটা ধরে নেওয়া যায় সিংহভাগটা তৃণমূলের দিকে যাচ্ছে। তাহলে লেফটের লড়াইটা কিসের সঙ্গে? লড়াইটা অনেকটা গিয়ে নিজেদের মানে বায়বীয় স্তরে লড়াই হচ্ছে মনে হচ্ছে না, রাজনৈতিক মাটিতে দাঁড়িয়ে লড়াইটা কোথায় দিতে পারছেন আপনারা? না না, লড়াইটা নিশ্চিতভাবেই কঠিন, কিন্তু কঠিন এবং বায়বীয় স্তর সমার্থক না। কংগ্রেসের সঙ্গে আমাদের 2021-এর বিধানসভা নির্বাচনে ঐক্য হয়েছিল এবং আমরা এখনো চাই এ রাজ্যে বিজেপি বিরোধী তৃণমূল বিরোধী ভোট এক জায়গায় পড়ুক, আমরা এখনো চাই। এবং এই চাওয়াটা আমরা আমাদের মানুষের কাছে বলবো যে বিজেপিকে এই রাজ্যে প্রতিষ্ঠিত করেছে তৃণমূল কংগ্রেস, বিজেপি এসেছে তৃণমূল কংগ্রেসের হাত ধরে, এবং তৃণমূল কংগ্রেস গত 11 বছরে উন্নয়ন বলে যাই চিৎকার করুন না কেন, বাস্তবে রাজ্যে কোনো চোখে দেখা উন্নয়ন হয়নি। বেশ, তন্ময় খুব বড় স্টেটমেন্ট করেছেন, বিশ্বজিৎ দা উত্তর দিন। 89 সালে শহীদ মিনারের মিটিংটা কি উনি ভুলে গেছেন? অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে এবং বিজেপি নেতাদের হাত ধরে মিটিং এ কারা ছিলেন? বিজেপির সম্বন্ধে আর তৃণমূল সম্বন্ধে কথা বলার আগে সেই কথাটা একটু মনে করুন তন্ময় বাবু, যে শহীদ মিনারের সে মিটিং কে নিয়ে এসেছিল, বিজেপিকে প্রথম কে নিয়ে আসে এখানে, এবং কারা হাত ধরাধরি করে কারা তাদের সাথে মিটিং করেছিল। তো সুতরাং বিজেপির দোষর কে সেটা কিন্তু সবাই জানে। এই কথা কিন্তু মানুষকে বলে আর বিরাট তর্ক আবার বিজেপির আমদানি বাংলায় কে, সেই ক্রেডিট কার? আমরা আসবো আলোচনা। আক্তার দা, মমতা সারপ্রাইজ ভিজিট করতে খুব ভালোবাসেন, কখনো পিজি হসপিটালে, কখনো খিদিরপুরে, কারণ মানুষ ওটা খায়। 77 নম্বর ওয়ার্ড খিদিরপুর অঞ্চল, মুসলিম অধ্যুষিত অঞ্চল, 22,000 ভোটে জিতেছিল, ওটা 30,000 ভোটে জেতার একটা ব্যবস্থা ওই শুভ কাজ দিয়ে মমতা শুরু করতে চেয়েছেন। একটু আগে তন্ময় বলছিলেন রাজনীতিকে মানুষের কাছে যায়, ভুল কথা। রাজনীতিকে মানুষের কাছে যায় না, ভোটারদের কাছে যায়, ভোট দিতে যায়। যদি মানুষের কাছে যেত তাহলে এই মুর্শিদাবাদের শামচারগঞ্জে যেখানে ভোট হচ্ছে সেখানে বিড়ি শ্রমিক মহিলারা, মুসলিম মহিলারা বিড়ি শ্রমিক, তাদের বেতন রোজ প্রতিদিন এখন 50 টাকায় গিয়ে থেমেছে। অর্ধেক দিন কাজ নেই, পেট চেপে বসে আছে ক্ষুধার্ত, সেখানে কোন রাজনীতিকরা যাবে না, হইবে জায়গাটা নয় না। কিন্তু আমার এখানেই প্রশ্ন আক্তার দা, আমার এখানেই প্রশ্ন, তাও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অন্ধ সমর্থন কেন? তার কি কোনো কারণ নেই? অন্ধ সমর্থন তো থাকবে, তিনি মনমোহিনী, তিনি জনমোহিনী, ব্যাপারটা অত্যন্ত ভালো জানেন। আপনাকে বলে রাখি, ভোটার নয় একজন, আপনাদের টিভি চ্যানেলে দেখছিলাম, বড্ড কষ্ট লাগছিল, দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুরে রিঙ্কু মন্ডল, তিনি অ্যাথলিট, জাতীয় স্তরে 4টে সোনা পেয়েছে, সে খেতে পাচ্ছে না, পরিযায়ী শ্রমিক সুরাটে খেতে পাচ্ছে না। উনি ভোটার হয়তো নন, উনি হচ্ছেন মানুষ, ওনার কাছে রাজনীতিকরা যায় না, দুবার ভোট জোট না, 4টে সোনার পদক জাতীয় স্তরের। এই হলো বাংলা চিত্র, এই হলো রাজনীতির পণ্যভিত্তি, এই হলো রাজনীতির। কিন্তু তবুও যখন আক্তারদা, আমার খুব সিম্পল কোয়েশ্চেন, তবুও যখন বিজেপির মতো বিকল্প সামনে রয়েছে, তাকে বাঁচলেন না কেন বাংলার মানুষ? এত স্ট্রং অপোনেন্টকে যখন পেলেন, আগে না হয়েছিল বিকল্পের অভাব, একটা ছন্ন ছড়া বাম, বিজেপির মতো স্ট্রং অপোজিশন পেয়েও মানুষ বাঁচলেন না কেন?
বিজেপি বার্তা দিতে পারেনি। বিজেপির যে কর্মকাণ্ড, তাদের আচরণ, তাদের নেতৃত্ব, তাদের এমএলএ প্রার্থী নির্বাচন, তাদের মধ্যে বিভিন্ন ক্লেম, তাদের মধ্যে অসহিষ্ণুতা, তাদের মধ্যে ধর্মীয় ভেদাভেদ করানোর চেষ্টা, তাদের মধ্যে বুক লক্ষ্য করে গুলি করার হিংসা, বাংলার মানুষ মেনে নিতে পারেনি। বাংলার মানুষ তাকে বিকল্প বলে ভাবতে পারেনি, তাই তাকে গ্রহণ করেনি। আসলে বাংলায় বিকল্পের অভাব বিজেপি তৈরি করেছে, নাহলে বিজেপিকে লোক গ্রহণ করতো, লোকসভায় গ্রহণ করেছে। দেখুন, আমরা এটা হচ্ছে বাস্তব। 1200 সিটে 1200 ভোটে এমন অনেক সিটে হেরেছি যেটা 19 থেকে 20 হলে সরকার পাল্টে যেতে পারত, এদিক থেকে এদিক হলে পাল্টে যেতে পারত। এটা নির্বাচনের সমীকরণ। হ্যাঁ, যে আমরা 75-77টা সিট পাওয়ার পরেও, হ্যাঁ, যেটা আমরা 3 ছিলাম, 3 থেকে 77 আসার পরেও আমরা বিকল্প তৈরি হতে পারিনি। আর একটু আগে বিশ্বজিৎ দা বলছিলেন ওনার গলাতে, সে তো কমবেই, এ তো স্বাভাবিক। হ্যাঁ, তো ওনার গলাতে না বুদ্ধদেব বাবুর আওয়াজ শুনতে পাচ্ছিলাম যে আমরা এত, ওরা এত। ঠিক এই কথাটাই বলেছিলেন বলে আজকে শূন্য হয়েছেন। আপনারা অপেক্ষা করুন, 2024-26 নিশ্চয়ই আমাদের এই 4-5 বছর মার খেতে হবে, আক্রান্ত হতে হবে, রক্তাক্ত হতে হবে, নিহত হতে হবে, কিন্তু ওনারাও শূন্যে পরিণত হবেন, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। আমার সঙ্গে নতুন অতিথি রয়েছেন দেবাশিস ঘোষ, আর এক রাজনৈতিক বিশ্লেষক। আমরা ভবানীপুর নিয়ে মূলত আলোচনা করছি। দেবাশিস বাবু, এখানে বহুতলগুলোকে টার্গেট করছে তৃণমূল কংগ্রেস। বহুতলে 5 মহিলার দল তৃণমূলের পক্ষ থেকে, যারা বাড়ির মহিলাদের সঙ্গে গিয়ে কমিউনিকেট করবেন। মহিলা ভোটার যারা ডিভিডেন্ড দিয়েছেন 2021-এ, সেই স্ট্র্যাটেজি আবার নতুন করে এখানে ভবানীপুরের ক্ষেত্রেও আমাদের দর্শকদের জানিয়ে দিই, প্রায় 50% মহিলা ভোট, একটু কম হতো 46-47। দেবাশিস বাবু, না, এখানে তো দেখুন, আমি মহিলা ভোটের ব্যাপারটা আমি অন্যদিকে একটু দেখতে চাইবো। আমাদের তো মোটামুটি উন্নয়নের জোয়ার আর অনুপ্রেরণা ধাক্কায় বিগত কয়েক বছরে আমাদের একটা পশ্চিমবঙ্গবাসীর অবক্ষয় ঘটেছে, সেটা আমরা বিধানসভা নির্বাচনে দেখেছি যে আমাদের ভোটটা হয়েছে হয়তো ধর্মের দিকে। তো উপনির্বাচনে আমার মনে হয় আরেকটু আমরা নেমে গেলাম, মানে সেখানে কিছুটা বাঙালি অবাঙালি এই ব্যাপারটাও কিন্তু রয়ে গেছে। আপনাদের ভুললে বোধহয় চলবে না আমাদের যে ভবানীপুরের যে বাসিন্দা, তাদের একটা বড় অংশ কিন্তু অবাঙালি, এবং তারা অনেকেই মানে প্রায় 40% পপুলেশন নন বেঙ্গলি পপুলেশন, এবং এদের মধ্যে আবার অবাঙালিদের মধ্যে গুজরাটির সংখ্যাটা বেশি। তো সেই যে ভোট, সেই ভোট তো সেই অর্থে তৃণমূলের কাছে না গিয়ে বিজেপি বা অন্য কোথাও চলে যাওয়ার সম্ভাবনা বেশি। তো সেখানে হয়তো সেভাবেও একটা ইকুয়েশন সলভ করার চেষ্টা হচ্ছে। ভবানীপুরের বহুতল মানে, দেবাশিস বাবু আপনি রাইটলি পয়েন্ট আউট করেছেন, ভবানীপুরের বহুতল মানে সেই অবাংলাভাষী ভোটার যাদেরকে টার্গেট করতে চাইছে তৃণমূল কংগ্রেস, যারা বিজেপিরও টার্গেট। এবার এই সেগমেন্টটা কোন দিকে যায় ভাগ্য হয়তো সেখানে নির্ধারিত হবে, বা মার্জিনের তফাৎ এটার উপর ডিপেন্ড করবে। আমাদের নজর ভবানীপুরের দিকে অবশ্যই থাকবে, কিন্তু তৃণমূল কংগ্রেস এবার সোচ্চার হয়েছে যে তারা এত উন্নয়ন করেছে, এবার উন্নয়ন চুরি হয়ে যাচ্ছে। কিভাবে? যেভাবে উত্তরপ্রদেশে হলো, যেভাবে বিজ্ঞাপনে উন্নয়ন চুরি হলো। দেখুন, কলকাতার মা ফ্লাইওভার দেখিয়ে উত্তরপ্রদেশে যোগী সরকারের উন্নয়নের প্রচার। রবিবার সর্বভারতীয় দৈনিকে বিজ্ঞাপন, এ নিয়ে তুঙ্গে বিতর্ক। ভুল স্বীকার করে বিবৃতি দিয়েছে সংশ্লিষ্ট সর্বভারতীয় দৈনিক। সংবাদপত্রের দাবি, ছবিটি বিজ্ঞাপনের নয়, অ্যাডভার্টোরিয়াল বা প্রচারমূলক সংবাদ। কিন্তু এত সহজে মানছে না তৃণমূল। তাদের দাবি, এটি অ্যাডভার্টোরিয়ালের বদলে বিজ্ঞাপন বেশি। আর কি ছাপা হচ্ছে যোগী সরকারের কেউ জানতেন না, তাও বিশ্বাস করা যায় না। বিজ্ঞাপনের যে বিষয়বস্তু এবং ছবি ইত্যাদি যা কিছু এগুলো দেবে, হয় বিজ্ঞাপন যিনি দিচ্ছেন সেই বিজ্ঞাপন দাতা ক্লায়েন্ট, অথবা তার নিযুক্ত কোনো অ্যাড এজেন্সি, যে রাজ্য প্রশাসন চাপ সৃষ্টি করে এটা করিয়েছে, কারণ নিজেদের নিয়ম নিজেরাই ভাঙতে পারে না। বিজ্ঞাপনের খুঁটিনাটি জানতে তথ্য জানার অধিকার আইনকে হাতিয়ার করেছে তৃণমূল কংগ্রেস। আরটিআই করেছেন তৃণমূল নেতা সাকেত গোখলে। উত্তরপ্রদেশ সরকারের থেকে তথ্য জানতে আরটিআই। যোগী সরকার নাকি সংবাদপত্র? ভুয়ো বিজ্ঞাপন তৈরি করেছে কে? যোগী সরকারের পক্ষ থেকে কে অনুমতি দিয়েছেন? কার কি দায়িত্ব জানতে সংবাদপত্রের সঙ্গে যোগী সরকারের চুক্তি নিয়েও বিস্তারিত জানতে চাওয়া হয়েছে আরটিআইতে। যে যিনি বিজ্ঞাপনদাতা তাকে এই শর্ত পূরণ করতে হবে যে বিজ্ঞাপনে যে তথ্য দেওয়া হয়েছে সেটা সত্যি,
তথ্য ছবি সমস্ত কিছু নকল করে নিজেদের উন্নয়ন বলে চালিয়ে দেওয়ার পরকে আজকে বাংলার মানুষ শুধু না ভারতবর্ষের মানুষের কাছে এরা যে কত নিচে নামতে পারে সেটা প্রমাণিত হয়ে গেছে। টিএমসিরা তো আনন্দ বা দুঃখ পাওয়ার কি আছে? উল্টোডাঙ্গার ফ্লাইওভার ওদের সময় ভেঙে পড়েছে, বড়বাজারের ফ্লাইওভার ওদের সময় ভেঙে পড়েছে। শুরু হয়েছিল বামফ্রন্টের আমলে, সেটা কিছু কিছু ঠিক সময় শেষ হয়েছে। মমতা ব্যানার্জি খালি ফিতা কেটে ছবি তুলেছেন, আর কিচ্ছু কন্ট্রিবিউশন নাই। তৃণমূল কংগ্রেসের পাল্টা দাবি, তাদের আমলে রাজ্যে পরিকাঠামো উন্নয়নে একাধিক কাজ হয়েছে। তৃণমূলের ওয়েবসাইটেও মা উড়ালপুরের ছবি আছে, সেখান থেকেই কি ছবি চুরি? বিষয়টি নিয়ে ভবিষ্যতে আদালতে যেতে পারে তৃণমূল কংগ্রেস। ক্যামেরা জ্যোতির্ময় বসুর সঙ্গে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। আরটিআই নিয়ে তো যেমন চলবে তেমন আপডেট আপনাদের দিতে থাকবো। একটা কমেন্ট খুব গুরুত্বপূর্ণ দিলীপ বাবু করলেন। আমি বিশ্বজিৎদার কাছে আসি। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু ফিতে কেটেছেন, নীল সাদা রং করেছেন। আগে বাম জমানায় সব হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় ক্রেডিটটুকু নিয়েছেন। বিশ্বজিৎদা, মুশকিলটা হয়ে গেছে কি জানেন তো, বিজেপি অন্যের উন্নয়নগুলো, বাংলার যে উন্নয়ন, এখন সেই উন্নয়নটাকে নিজেদের উন্নয়ন বলে চালানোর চেষ্টা করছে। এটা দেখছেন না, একদম জ্বলন্ত উদাহরণ, একেবারে জ্বলন্ত উদাহরণ। ইউপিতে ইলেকশন আসন্ন, সামনের বছরে নির্বাচন। এখন সেই নির্বাচনকে কেন্দ্র করে বাংলার যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়ন চুরি করে এবং অ্যাড এজেন্সিকে দিয়ে সেই অ্যাডভার্টাইজমেন্ট করানো হচ্ছে। আজকে কোনো সরকারের কনসেন্ট ছাড়া কোনো সরকারি বিজ্ঞাপন এইভাবে দেওয়া যায় না। যারা বিজ্ঞাপন দাতা, তারা যেই অ্যাড এজেন্সিকে দিয়ে বিজ্ঞাপন করান, তাদেরকে দিয়ে তাদের কনসেন্ট ছাড়া কোনো অ্যাড এজেন্সি এই ধরনের বিজ্ঞাপন দিতে পারে না। আমরা আরটিআই করেছি এবং আরটিআইতে আমরা প্রতিবেদনও দেখালাম। আপনাদের প্রশ্নের উত্তর যেমন পাওয়া যাবে আমরা সেই আপডেটও দেব। আপনি আমার প্রশ্নের উত্তর দিন না, যা দিলীপ বাবু করলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ক্রেডিট নেই, এই উন্নয়নের রূপরেখা বামেদের বানানো। ফিতে কেটে ক্রেডিট নিচ্ছেন আপনারা, অভিযোগ দিলীপ ঘোষের। আচ্ছা, আপনি দিলীপ বাবুকে জিজ্ঞেস করুন যে দিলীপ বাবুদের সরকার, ভারতবর্ষে আজকে দিলীপ বাবুদের সরকার, তাদের আমলে যে ৪৫ বছরে সব থেকে বেশি বেকারত্ব হয়েছে, সেটা কি উনি স্বীকার করেন? আগে সেটা উনি স্বীকার করুন। ওনাদের তথ্যেই কিন্তু সেই কথাটা বলছে যে ৪৫ বছরে রেকর্ড বেকারত্ব আজকে দিলীপ বাবুদের আমলে, নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই সরকারের আমলে। সুতরাং আমরা যে উন্নয়ন করেছি সেটা বাংলার মানুষ সেটা মেনে নিয়েছে এবং বাংলার মানুষ, আপনার প্রশ্নটা ছিল চাইনিজ আর উনি উত্তর দিচ্ছেন জাপানি। 2021 সালে আপনার প্রশ্নটা কি ছিল? আর বিশ্বজিৎ দা আইনের মানুষ, তিনি কি উত্তর দিচ্ছেন? প্রথম কথা হচ্ছে যে উনি কোথা থেকে কোথায় চলে গেলেন, সুভাষ বোস তক্তাপোষ সব শুরু করে দিলেন, কিন্তু আর বললে আর অন্যরাকেও বলতে পারবে না বিশ্বজিৎ দা। তো এখন যেটা কথা হচ্ছে, দেখুন, এটা আপনারা একটা সংবাদ মাধ্যম, ওটাও একটা সর্বভারতীয় এবং সারা বিশ্বব্যাপী জনপ্রিয়। আচ্ছা, আমি আপনাদের থামাচ্ছি কারণ এই মুহূর্তে ব্রেকিং নিউজ আমার হাতে এসে পৌঁছেছে। ব্রেকিং নিউজ, হাওড়া ব্রিজে ভয়ঙ্কর দুর্ঘটনা। একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে হাওড়া ব্রিজের রেলিং এ ধাক্কা মারে, কার্যত ঝুলছিল বাসটি। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ শুধুমাত্র নিউজ 18 বাংলায়। বেশ কয়েকজনের আহত হওয়ার খবর। দেবাশিস আমাদের প্রতিনিধি ঘটনাস্থলে আছে। দেবাশিস, কি দেখছো? এই মুহূর্তে বাসটিকে সরানোর চেষ্টা চলছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে, যাদেরকে ইতিমধ্যেই কলকাতার হাসপাতালগুলিতে নিয়ে যাওয়া হয়েছে আশেপাশে। কারণ কলকাতা থেকে অর্থাৎ শিয়ালদা থেকে হাওড়াগামী যে বাসটি আসছিল, হঠাৎ করে ব্রিজটি যখন ব্রিজ শেষ করে হাওড়ার দিকে নামছিল, সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে ব্রিজের যে 1 নম্বর পিলার সেখানে সজোরে ধাক্কা মারে এবং মাঝামাঝি অংশে ধাক্কা মারে। বাসের মাঝামাঝি অংশ, বাসের যে রেলিংগুলি ছিল সেই রেলিংগুলিও, যে প্রথম রেলিং, সেই রেলিংগুলিও কিন্তু ভেঙে যায়, হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এবং যে মানুষজন, প্রায় 50 থেকে 60 জনের যাত্রী সংখ্যা ছিল সেখানে, বেশ কয়েকজন বাচ্চা এবং মহিলারাও ছিল, তারাও বেশ কয়েকজন আহত হয়েছে। তাদেরকে ইতিমধ্যেই হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা যেরকম ছিল, কলকাতা পুলিশের আধিকারিকরা সেখানে পৌঁছে তাদেরকে উদ্ধার করে ইতিমধ্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে বাসটিকে এখনো সরানো যায়নি, বাসটিকে সরালে কিন্তু যানজট মুক্ত হতে পারে। তবে এই মুহূর্তে দেবাশিস আরেকটু ক্লিয়ার করতে চাইবো, বাসটি কলকাতার দিকে আসছিল না হাওড়ার দিকে যাচ্ছিল? কলকাতা
কলকাতা থেকে হাওড়ার দিকে আসছিল বাসটি, ঠিক হাওড়া যে বাস স্ট্যান্ড অর্থাৎ শিয়ালদা থেকে হাওড়ার দিকে আসছিল সেই সময় বাস দিয়ে যাত্রী বোঝাই করে, সেই সময় দুর্ঘটনাটা ঘটে। ফলে যানজট অর্থাৎ কলকাতা থেকে হাওড়াগামী যে রুট, সেই রুটে কিন্তু ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। দেবাশিস, ইউজুয়ালি হয় কি এই ফুটপাথ ধরে বহু মানুষ, বিশেষ করে এই সময়টা অফিস ফেরটা, তারা হাঁটতে থাকেন। বাসটি যখন ধাক্কা দিল তখন তো ফুটপাথেরও যারা ওইখান দিয়ে হাঁটছিলেন, মানে কেউ কি খুব গুরুতরভাবে জখম হয়েছেন? তখন কি অবস্থা হয়েছিল? পথচারীরা আহত হয়েছে কিনা তা এখনো পরিষ্কার নয়, কারণ যখনই দুর্ঘটনা ঘটে হুড়মুড়িয়ে মানুষজন তারা বাসের থেকে নামতে শুরু করে। তা বেশ কয়েকজনকে রক্তাক্ত অবস্থায় তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, তবে তারা পথচারী না বাস যাত্রী ছিল সেটা এখনো পরিষ্কার নয়। তবে বেশিরভাগ তরফের থেকে কিন্তু বাস যাত্রীদের আহত হওয়ার সমস্যাটাই বেশি, কারণ যেই জায়গাটা দুর্ঘটনা হয়েছে তার আগে থেকে একটি সিঁড়ি থাকে, সেই সিঁড়ি দিয়ে বা হাওড়া স্টেশনের দিকে চলে যাওয়া যায় বলে মনে করা হচ্ছে না। যারা পথচারী ছিলেন তারা কেউ দুর্ঘটনা মুক্ত হয়েছেন, শুধুমাত্র বাস যাত্রীরাই দুর্ঘটনায় আহত হয়েছেন। তবে এই পুরো বিষয়টি কিন্তু খতিয়ে দেখছে হাওড়া সিটি পুলিশের যেমন ট্রাফিক ডিপার্টমেন্ট রয়েছে এবং নাগপুর থানার পুলিশ কর্মীরাও সেখানে রয়েছে। তবে আহতদের প্রত্যেকটি নিয়ে যাওয়া হয়েছে কলকাতা। বুঝতে পেরেছি দেবাশিস, এই সময় যথেষ্ট ভিড় থাকে হাওড়া ব্রিজের ওপরে। আজ সোমবার, অফিস ফেরতা জনতা, বাসেও ভিড় যেমন থাকে তেমনি রাস্তাতেও যানজট থাকে। এই অবস্থায় বাস নিয়ন্ত্রণ হারালো কিভাবে? এত আস্তে, এত ধীর গতিতে যাওয়া বাস। এখনো পর্যন্ত যাত্রী বা যারা ছিল তাদের সঙ্গে আমরা কথা বলে যেটুকু জানতে পেরেছি যে এই বাসটি কিন্তু কে আগে যাবে, অর্থাৎ রেসারেসির একটা সমস্যা কিন্তু থাকেই। এবং যেহেতু ডাউন রোড অর্থাৎ ব্রিজ থেকে নিচে নামার রাস্তা, সেই নিচে নামার রাস্তায় কিন্তু খুব দ্রুত গতিতে আসছিল এবং ড্রাইভারের সঙ্গে কথাবার্তা বা কন্ডাক্টরের সঙ্গে কথাবার্তা বলে পুলিশ এখনো যেটা জানতে পেরেছে সম্ভবত স্টিয়ারিংটি লক হয়ে যায় এবং সেই কারণেই কিন্তু বাসটি একেবারে সরাসরি পিলারে ধাক্কা মারে এবং বাসের মাঝামাঝি অংশ ধাক্কা, অর্থাৎ বাসের বেশ কিছু অংশ সেটি কিন্তু ফুটপাতের উপরে উঠে যায়। মানে এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বা এই বাসটিকে সরিয়ে বা ব্রিজের যে পিলার তার কোনো ক্ষতি হয়েছে কিনা সেটাও কিন্তু পরীক্ষা করে দেখা হচ্ছে। ধন্যবাদ, তুমি নজর রাখো, পরে তোমার থেকে আপডেট দেবো। আমরা আবার ফিরছি জনতার দরবারের আলোচনায়। জনতার দরবারে আলোচনায় যাওয়ার আগে যোগী আদিত্যনাথের একটি বাইট আপনাদের শোনাবো, একটি বক্তব্য আপনাদের শোনাবো। একটু আগে দেখাচ্ছিলাম উন্নয়ন চুরির অভিযোগের কথা, এবার আপনাদের দেখাবো যোগী আদিত্যনাথ যা মন্তব্য করেছেন। তিনি বলেছেন হিন্দুদের রেশন আব্বাজানেরা নিয়ে যায়। শুনুন আগে। জনতার দরবারে এই পর্বে আসি নরেন্দ্র দামোদর দাস মোদীর জন্মদিনের কথায়। 17ই সেপ্টেম্বর, আর কটা দিন বাকি রয়েছে, সেদিন জন্মদিন মোদীর। কিন্তু জন্মদিন নয়, বিজেপির কর্মসূচি অনুযায়ী জন্ম উৎসব পালিত হবে। 1-2 দিন ধরে নয়, বেশ কিছুদিন ধরে। কি কি কর্মসূচি এই মুহূর্তে আপনার চোখের সামনে। 17ই সেপ্টেম্বর জন্মদিন উপলক্ষে এই উৎসবের সূচনা, জীবনের কথা তুলে ধরা হবে, যার প্রদর্শনী হবে। নরেন্দ্র মোদীর জীবনের কথা তুলে ধরে প্রদর্শনী, নরেন্দ্র মোদীর ব্যবহৃত জিনিসের প্রদর্শনী। তিনি এই মুহূর্তে আমাদের দেশের প্রধানমন্ত্রী। আয়োজন করা হবে রক্তদান শিবিরের। বিবিধ আয়োজন, বিবিধ কর্মসূচি রয়েছে বিজেপির। তাদের দলের নেতা এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনের উৎসব পালন অন্তত দিন 20 ধরে। কি বলছেন বিজেপি নেতা, এ রাজ্যের সভাপতি বিজেপির দিলীপ ঘোষ? পাল্টা তৃণমূল কি বলছে শোনাবো। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, বর্তমান যিনি বিশ্বের জনপ্রিয়তম নেতা, আমাদের প্রধানমন্ত্রী, তার জন্মতিথি আগামী 17 সেপ্টেম্বর। তার প্রশাসক হিসাবে 20 বছর পূর্ণ হচ্ছে। তার জীবনী, তার জীবনের উদ্দেশ্য, বিভিন্ন বিষয় নিয়ে আমরা প্রদর্শনী করব। ব্লাড ডোনেশন ক্যাম্প হবে, সামগ্রী উপহার হিসাবে পেয়েছেন, মেমেন্টো পেয়েছেন, সেগুলো নিলাম করা হবে একটি ওয়েবসাইটের মাধ্যমে। তারা মানুষ কিনতে পারবেন, সেটা তিনি সমাজ সেবায় লাগাবেন। মেলা করুক, কুইজ কন্টেস্ট করুক, করে বলে দিক প্রাগৈতিহাসিক ইতিহাস নিয়েছেন আমাদের ছেলে মেয়েদেরকে শেখানো হোক। প্রাগৈতিহাসিক জীবের মতো কতগুলো জীব এখানে ছিলেন, এসব পড়ানো হোক। আমি খুব দ্রুত প্রত্যেক অতিথির মতামত দিতে চাইবো। আমি আক্তারদার শুরুতে আসবো একদম সংক্ষেপে। এটা কি মানে খুব স্বাভাবিক মনে হচ্ছে আপনার, নাকি এটা একটা বিরল নজির তৈরি করতে চলেছে? কদিন আগে বিতর্ক হচ্ছিল দুর্গা প্রতিমায় মমতা মুখের আদল আঁচ রাজনীতি। নরেন্দ্র মোদী একজন প্রধানমন্ত্রী, ভারতবর্ষে জানা নেই আমার কোন প্রধানমন্ত্রীকে জন্মদিনকে কেন্দ্র করে 20 দিন ধরে কর্মসূচি, সেই কর্মসূচিতে কি করোনা বিধি মানা হবে? করোনা বিধি রক্ষিত হবে?
বেশ, আমার প্রশ্ন সজল দা উত্তর দিন, তারপর প্রশ্ন কি প্রবলেম আক্তারদার আছে প্রশ্ন। আপনি আমাকে বলুন। প্রবলেম কেন? জন্মদিনে যদি রক্তদান হয়, জন্মদিনে উপহার পাওয়া সামগ্রী যদি নিলাম হয়ে মানুষের কাজে লাগে, তাহলে এটা নিয়ে আলোচনা করারই বা কি আছে? আপনিও রক্ত দিন, এটাই তো চাইবো। করোনায় মানুষ রক্ত দিচ্ছে না, হ্যাঁ, ভয় পাচ্ছে, মানুষ বেরোচ্ছে না, এখন রক্ত দিক। আর হচ্ছে করোনা বিধি কোথায় কে মানছে আপনারা বলুন না। যদি করোনা বিধি হয় তাহলে ঘর থেকে বেরোতে পারবে না। আর যারা আজকে বসে এই ধরনের কথা বলেন, যারা আজকে এখানে বসে বিজেপির তৃণমূলের যাকে দেখানো হলো বুলুদা সুকেন্দু শেখর রায় যেটা বলেন, আমি আপনাকে বলিনি, যেখানে সুকেন্দু শেখর রায় বললেন প্রাগৈতিহাসিক, এই কথাগুলো ওনার মতন একটা বর্ষিয়ান রাজনীতিবিদের মুখ থেকে এক্সপেক্টেড নয়। আমরা অত্যন্ত লজ্জা লাগে যখন আমরা টিভিতে কাগজে টিভিতে মোবাইলে দেখি যে মমতাকে গানুরদা বানিয়ে সেখানে রাজনীতির আসর চলছে, সেগুলো বোধহয় খুব রাজনৈতিক অনুষ্ঠান এবং রাজনৈতিক প্রতিষ্ঠা, রাজনৈতিক অনুষ্ঠান কোনটা? কোন প্রধানমন্ত্রীর জন্মদিনকে কেন্দ্র করে এই ধরনের রাজনৈতিক অনুষ্ঠান, কোথায় রাজনৈতিক অনুষ্ঠান পেলেন আপনি? আপনি আপনাদের রাজনৈতিক অনুষ্ঠান হচ্ছে খেলা দিবস, আপনাদের রাজনৈতিক অনুষ্ঠান হচ্ছে খেলা দিবস। রাস্তায় রবারের বন্ধ করে খেলা দিবস। আমাদের রাজনৈতিক হচ্ছে রক্তদান। আপনার রাজনৈতিক চেষ্টা করুন আমি মাননীয় প্রধানমন্ত্রীকে জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার বিনম্র আবেদন, 20 দিন ধরে সামাজিক কাজ হোক, রক্তদান হোক, উনার উপহার পাওয়া সামগ্রী নিলাম হোক, সেটা দেশের কাজে লাগান। কিন্তু তার চাইতেও আগে যেটা করুন সেটা হচ্ছে উনি 71 বছর বয়সে পা দিচ্ছেন বা 71 বছর বয়স পূর্ণ করছেন, উনি পেট্রোলের দাম 71 টাকা লিটার করে দিন। আর রান্নার গ্যাস যেটা 1000 টাকা হয়েছে 414 টাকা থেকে, সেটার দাম 710 টাকা করে দিন, 71 গুণ 10। তাহলে পরে গোটা দেশের মানুষ প্রধানমন্ত্রীর জন্মদিনে আমি যে শুভেচ্ছাটা অগ্রিম জানাচ্ছি, সেই শুভেচ্ছাটা 17 সেপ্টেম্বর জানাবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। এইটুকুই আমার বিনম্র আবেদন। সজলদা না, নিশ্চয়ই আমি তন্ময়দা যেটা বলেছেন আমি তার সাথে দ্বিমত পোষণ করব না, কিন্তু আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, গত 1.5-2 বছর ধরে ভারতবর্ষ যেখানে দাঁড়িয়ে আছে সেখানে সবকিছুর সঙ্গে যোগ হয়েছে করোনার মতন একটা মহামারী। আপনি বিনা পয়সায় আজকে 100 কোটির কাছাকাছি লোক অলরেডি টিকা পেয়ে গেছে প্রথম ডোজ। সেই টিকাটা কিন্তু বিনা পয়সায় আসে না। এটা ঘটনা যে গ্যাস আমাকেও কিনতে হয়, এটা ঘটনা তন্ময়দাকেও তেল কিনতে হয়, তখন সবার জলে সবার পাটে, এটা কোনো ভুল নেই। একটু তাদের কথা শুনি, যখন তাদের কথা হচ্ছে শোনাবো, আগে শুনে নিন না, মানুষের কথা শুনুন। তেলের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, সেদিকে চিন্তা নেই, এদিকে যদি 20 দিন ধরে জন্মদিন পালন করে তারও তো একটা খরচা আছে। 20 দিন জন্মদিন কোন মহাপ্রভু কোন মহাপুরুষের জন্মদিন এভাবে পালন হয়েছে আমাদের ঠিক জানা নাই। এটা একটা ব্যক্তি পুজো মতো হয়ে যাচ্ছে ব্যাপারটা। দেশের সাধারণ নাগরিক হিসাবে এটা কোনো প্রধানমন্ত্রীর কাছে এটা আশা করি না। উনি এই জন্মদিন উপলক্ষে যদি উনি ব্যক্ত করেন যে ওনার গ্যাসের দাম এবং পেট্রোল ডিজেলের দামটা যদি কমিয়ে দেন, তাহলে আমরা সাধারণ মানুষ হিসেবে অনেক উপকৃত হব। এখন সরকারের করণীয় সেটার দিকে নজর না দিয়ে অন্যদিকে মানুষের নজরটা হয়তো ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। করুক, অসুবিধা কিছু নেই, 20 দিন 1 মাস যা খুশি করুক। 20 দিন ধরে জন্মদিন পালন করা এইসব মেনে নেওয়াটা অতটা সম্ভব নয়। দেশের ইকোনমি একদমই লোতে আছে, এই সময় দেশের প্রধানমন্ত্রী হয়ে তিনি নিজের বার্থডে পালন করছেন 20 দিন ধরে, তো এই জিনিসটা তো খুব একটা ভালো না। এখন দেশের প্রধানমন্ত্রী যা খুশি তাই মনে করছে, যা বলতে চাইছে তাই হচ্ছে, জনসাধারণ কি বলবে? 1000 দিন ভালো লাগে বলেন? সামনে পূজা পাল আছে, মানুষের কাজ নাই, কর্ম নাই, বিশেষ করে এখন এটা দেখার দরকার, প্রয়োজন বেশি। খুব ক্যাচি কয়েকটা শব্দ পেলাম। আমি এদের অনেককে চিনি, ব্যক্তি পুজো, আমি এদের অনেককে চিনি। একই প্রায় লোকেশনে দাঁড়ালে এগুলো সব কনকক্টেড ভিডিও, তৈরি করা ভিডিও। কে তৈরি করেছে?
কে তৈরি করেছে যে ঘুম ধরেছে সেই তৈরি করেছে। আপনি আমাদের অপমান করছেন। না অপমান কাউকে করছি না, এটা সত্যি সেটাই বলছি। আপনার প্রশ্নগুলো আমাকে বলতে দিতে হবে। আপনার প্রশ্নগুলো কি ছিল? আপনার প্রশ্নে কি আপনি বলেছিলেন জনতাকে যে ওনার জন্মদিনে রক্তদান হবে, ওনার জন্মদিনে ওনার সামগ্রী নিলাম করে সমাজের কাজে লাগানো হবে? না না না, আমাদের প্রশ্ন আপনাকে একই প্রশ্ন, 20 দিন ধরে জন্মদিন পালনের জন্মদিনে উৎসব হবে না পিউ ম্যাডাম, 20 দিন ধরে জন্মদিনে মোৎসব হবে না, সমাজ সেবা হবে। সেটাকে আপনারা ভুল ভাবে চালিত করছেন, মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছেন। কোনোভাবে আপনাকে অসম্মান কাউকে অসম্মান করার বক্তব্য নেই। এইটাই বিজেপির চরিত্র, এইটাই বিজেপির চরিত্র। সাধারণ মানুষকে এইভাবে বিজেপি অপমান করে, এটাই বিজেপির চরিত্র। ঠিক বলেছেন। সাধারণ মানুষ মমতাদি অনেকদিন মন্ত্রিসভায় ছিলেন, মমতাদি অনেকদিন মন্ত্রিসভায় ছিলেন, তিনি তো চরিত্র ভালোই জানবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক। হ্যাঁ হ্যাঁ, আজকে এই কারণে অনেকদিন মন্ত্রিসভায় ছিল। আজকে মানুষ মানুষ আবার মানুষ তৃতীয়বার দিদিকে জিতিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বার সামনে নির্বাচন, উত্তরপ্রদেশের মতো গুরুত্বপূর্ণ রাজ্যে নির্বাচনের আগে মোদির ভাবমূর্তিকে আরো বড় করে তুলে ধরতেই এমন উদ্যোগ নিচ্ছে বিজেপি। আমরা জানি না, সবটুকুই আপনাদের সামনে তুলে ধরা আমাদের কাজ। তবে এরপর ত্রিপুরার কথা আপনাদের সামনে তুলে ধরতে হবে। সজলদার আরো উত্তর দেওয়ার আছে, আমি আসবো তন্ময়দা, এক্ষুনি আসবো। ত্রিপুরার কথা একবারে বলে নি আপনাদের। ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যাওয়ার কথা ছিল আগামী বুধবার দিন, কিন্তু তার পদযাত্রায় না বলে দিয়েছে ত্রিপুরার সরকার। আবার নতুন করে তার পরের দিনের জন্য আবেদন করেছে তৃণমূল কংগ্রেস। এর মধ্যে রাজনীতি দেখছেন অনেকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরা সফর ঘিরে আগে উত্তাল হয়েছে পরিস্থিতি। হামলা হয়েছে তার গাড়িতে, এবার তার মিছিলের অনুমতি ঘিরে চাপানুতোর। বুধবার ত্রিপুরায় অভিষেকের মিছিল হওয়ার কথা ছিল, মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। তাদের যুক্তি, বুধবার ওই রুটে অন্য রাজনৈতিক দলের কর্মসূচি রয়েছে। তৃণমূলের দাবি 11 তারিখ থেকে জানিয়ে রাখা সত্ত্বেও তাদের অনুমতি দেওয়া হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ যে সম্পূর্ণ শান্তি এবং উন্নয়নের লক্ষ্যে সন্ত্রাসের বিরুদ্ধে পদযাত্রা হবে, ফলে পুলিশের এই চূড়ান্ত কলঙ্কজনক যে ভূমিকা এবং অসঙ্গতিপূর্ণ চিঠি, তা সত্ত্বেও আমরা 15ই সেপ্টেম্বরের বদলে 16ই সেপ্টেম্বর শান্তি ও উন্নয়নের লক্ষ্যে পদযাত্রা করবে। বিজেপি শাসিত ত্রিপুরার পুলিশ অনুমতি দেয়নি, তাতে অবশ্য তৃণমূল বসে থাকছে না। বুধবারের পরিবর্তে বৃহস্পতিবার ত্রিপুরায় মিছিল করবেন অভিষেক। কোন রাস্তা দিয়ে মিছিল যাবে আগাম জানানো হয়েছে পুলিশকে। ভয় পাচ্ছে তো বটেই। আমাদের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গেলেন, পরপর দুবার তার গাড়ি আক্রান্ত হলো। ত্রিপুরায় যে সরকারটা রয়েছে এটা হচ্ছে আক্রমণের সরকার। বহিরাগতরা যারা বাইরে থেকে লোক এনে এই রাজ্যকে কলুষিত করতে চাইছে, বিষাক্ত করতে চাইছে রাজনৈতিকভাবে। 23শে বিধানসভা ভোট ত্রিপুরায়, তার আগে পড়শি এই রাজ্যে ক্রমেই তৎপরতা বাড়াচ্ছে তৃণমূল, ততই সংঘাত বাড়ছে শাসক বিজেপির সঙ্গে। আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। বিজেপির কাছে যাওয়ার আগে তন্ময়দা কিছু বলতে চাইছিলেন। তন্ময়দা, যেটা বলতে চাইছিলাম পিউ, সেটা হচ্ছে মা ফ্লাইওভারের প্রশ্নে বাকি দুজনে বলেছে, আমি বলিনি। আমার জাস্ট 3টে বাক্য। এক হচ্ছে মা ফ্লাইওভারের ছবি চুরি করা হয়েছে, কোনো সন্দেহ নেই। আরটিআইকেও আমি স্বাগত জানাচ্ছি। পরমা থেকে মা হয়েছিল এবং বাম আমলেই সব কাজ শেষ হয়ে গেছিল। আবার মা থেকে ভোগী মা হতে চেয়েছিল বা যোগী মা হতে চেয়েছিল, অপরাধ করেছে। আমার সাধারণ জিজ্ঞাসা, এর চাইতেও কি একটুও কম অপরাধ ছিল যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে জ্যোতি বসুর নামের ফলকটা খুলে নেওয়া? চুরিটা যদি শেখায় তৃণমূল, চুরিটা শিখবে বিজেপি। চুরিটা যদি শেখায় বিজেপি, চুরিটা করবে তৃণমূল। এইটাই স্বাভাবিক এবং এই স্বাভাবিকতাই হচ্ছে এটার ক্ষেত্রে ঘটনা। ত্রিপুরার প্রশ্নে আমি কি এখন বলবো না পরে? বলে নিন। ত্রিপুরার প্রশ্নে আমার যেটা বলার সেটা হচ্ছে 2022-এ উত্তরপ্রদেশের নির্বাচন। উত্তরপ্রদেশে তৃণমূলের নেতারা যাচ্ছেন না কেন? আরএসএস বারণ করেছে।
ত্রিপুরায় যাচ্ছেন কেন? প্রধান বিরোধী বামেরা বলে? বিজেপি বিরোধী ভোট যাতে এক জায়গায় না পড়ে সেই ভোটকে ভাগ করতে হবে বলে? বিজেপিকেই আরেকবার সরকার করতে দিতে হবে বলে? উত্তরপ্রদেশের নির্বাচন সহ আরো 4টে রাজ্যের নির্বাচন 2022-এ তৃণমূল যাচ্ছে না, যাচ্ছে যেখানে নির্বাচন 2023-এ সেখানে। আর ত্রিপুরায় বিজেপি তাই করছে বিরোধীদের উপর যা এই রাজ্যে তৃণমূল করে বিরোধীদের উপর। কোথাও কোনো ফারাক নেই। তৃণমূল বিরোধী মিছিলে গেলে তাদের মিথ্যে মামলায় ফাঁসানো হয়, তৃণমূল বিরোধী মিছিলে গেলে তাদের গ্রেপ্তার করা হয়, তৃণমূল 21শে জুলাই যেখানে মিটিং করে সেখানে অন্য কেউ মিটিং করার অনুমতি পায় না। ঠিক একই রকম ভাবে আমি অভিষেক ব্যানার্জির কর্মসূচিকে সেটাই উল্টোটা দেখা যাচ্ছে। আমি সময় সংক্ষেপ, আমি বিশ্বজিৎ হাত তুলে আছেন। বিশ্বজিৎ দ্রুত। ত্রিপুরায় প্লিজ আসবো আবার। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ত্রিপুরা সরকার এবং বিজেপি ভয় পাচ্ছে। এই কারণে ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর আক্রমণ হয়েছে এবং আবার 15 তারিখের মিছিল তারা বাতিল করে দিয়েছে। আজকে অত্যন্ত অগণতান্ত্রিক ভাবে ত্রিপুরার সরকার চলছে। তারা ভয় পাচ্ছে, তারা বুঝতে পারছে আগামী দিনে ত্রিপুরায় মানুষ ঠিক করবে যে মানুষ উন্নয়ন চায়। আমি এখানে আসার আগে গাড়ির উপর হামলার নিন্দা করছি। আপনি কি জেপি নাড্ডার গাড়ির উপর হামলার নিন্দা করছেন? একটু বলি তন্ময়দা, আমি এখানে আসার আগে বিষয়টা জানতাম না, কিন্তু যদি ত্রিপুরার গভর্নমেন্ট যদি এটা ক্যান্সেল করে দিয়ে থাকে তাহলে আমি মহা খুশি, বিকজ দে আর পেড বাই দেয়ার ওন কয়েন। প্রতিদিন পশ্চিমবঙ্গে একই ঘটনা, তার মানে ওখানে শান্তি মিছিল করবে আর এখানে পশ্চিমবঙ্গে অশান্তি করবে। হাইকোর্ট প্রতিহিংসাবশত এই কাজ করছে, অনুমতি দিল না। হাইকোর্ট বলে এখানে শাসন সরকারের নয়, শাসকের শাসন চলে। সেরা তারা ত্রিপুরায় যাবে। ত্রিপুরায় ওরা পরিযায়ী নয়, ত্রিপুরায় কি ওরা পরিযায়ী নয়? হ্যাঁ, ঠিক করেছে। যদি এটা করে থাকে একজন তৃণমূল বিরোধী ছেলে হিসেবে আমি আনন্দিত, একদম ঠিক কাজ করেছে। প্রতিদিন আমাদের একটা মিছিল করতে দেওয়া হয় না, আমাদের একটা মিটিং করতে দেওয়া হয় না, প্রতিদিন ক্যান্সেল করে দেওয়া হয়। আবার এত চিৎকার করলে হবে না। আপনাকে আবার, আপনি এত কথা বলেছেন, আপনাকে আবার মণিপুরে পাঠাবে, আপনি নিশ্চয়ই যাবেন মণিপুরে। কিন্তু ঘটনা হচ্ছে এটা বললে নিজেকে জাস্টিফাই করা যাবে না। ঝগড়া থামাবো, আবার আলোচনা চলবে ব্রেকের পর। সঙ্গে থাকুন জনতার দরবারে। বিজেপির প্রতিনিধি সজল ঘোষ একটি মন্তব্য করেছেন খুব গুরুত্বপূর্ণ। ত্রিপুরায় বিজেপি যদি বন্ধ করে দিয়ে থাকে, না বলে থাকে অভিষেকের মিছিল, তাহলে তিনি খুব আনন্দিত। দেবাশিস বাবু, একদম যা করবে ইটের বদলে পাটকেল, এর বাইরে তো কিছু দেখছি না আমরা। আপনার প্রশ্নটা কি? ইটের বদলে পাটকেল আপনিও দেখছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, না, আমার বক্তব্য হচ্ছে যে দেখুন, আমরা যদি একটা ত্রিপুরার মানুষ বহুদিন ধরে হয়তো ভাত ডাল খাচ্ছিলেন, খেতে খেতে তাদের মনে হয়েছিল যে রুটি আর তরকাটা বেশ ভালো লাগছে, তো সেটা তারা টেস্ট করতে গেছিলেন, এক্সপেরিমেন্ট করতে গিয়েছিলেন, এবং তার ফলে হয়তো রুটি বা তরকা এত ঝাল লেগেছে বা এত শক্ত লেগেছে, দাঁত দাঁত ভেঙে যাওয়ার উপক্রম। তো আমার মনে হয় না সেক্ষেত্রে আর তারা দ্বিতীয়বার কোনো বিরিয়ানি চিকেন চাপের দিকে যাবে। হয়তো আবার সেই মানে এটাই তো ট্রেন, কারণ পশ্চিমবঙ্গের সঙ্গে ত্রিপুরা মানুষের তো যোগাযোগটা খুব নিবিড়, এবং তারা অলরেডি পশ্চিমবঙ্গের যে অবস্থা সেটা তো পরিলক্ষিত করছেনই। হ্যাঁ, আর এখানে আরেকটা জিনিস আপনার বোধহয় জানা আছে, আপনি দেখিয়েছেন টেলিভিশনে, যে ত্রিপুরাতে কিন্তু সাংগঠনিকভাবে সিপিএম অনেক বেশি জোরদার জায়গায় আছে, এবং তারা কিন্তু মার খেলে এবং সেখানে কিন্তু তারা প্রতিরোধ গড়ে তুলছে, এবং এই দুদিন আগেও সেটা দেখা গেছে টেলিভিশনে যে তারা বেশ ভালোভাবে প্রতিরোধ করেছে। একদম টেলিভিশনে আমরাই দেখিয়েছি, নিউজ 18 বাংলাই দেখিয়েছে। কিন্তু তৃণমূলের তাহলে প্রসপেক্ট কি বিশ্বজিৎ দা? ত্রিপুরায় সিপিএম কোনো তারা কোনো প্রাসঙ্গিকতা সম্পূর্ণ রকম হারিয়েছে, যেই কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় যাওয়ার পর, তৃণমূল ত্রিপুরায় যাওয়ার পর
আজকে সমস্ত আক্রমণের নিশানা হচ্ছে তৃণমূল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি সরকার তাই করছে। এবং আমরা মানুষের কাছে একটাই জিনিস তুলে ধরছি যে মানুষ আগামী দিনে উন্নয়ন চায় না ধ্বংস চায়। যে ধ্বংস 3.5 বছর ধরে বিজেপির সরকার ত্রিপুরাতে করেছে সেই ধ্বংস চায় না আগামী দিনে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে উন্নয়ন চায়। যে উন্নয়ন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে চায় কিনা তা সময় প্রমাণ করবে। তবে আমাদের দর্শকদের জানিয়ে দিই, অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন একটু আগেই, 15টা মিছিলে না হওয়ায় 16 তারিখ আবেদন করেছিলেন, সেটাও না করে দিয়েছে বিজেপি সরকার ত্রিপুরায়। অভিষেকের টুইটে অভিষেক সেই মন্তব্য করেছেন। আমি সেই টুইটটা আপনাদের দেখাতে চাইবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজে টুইট করে জানিয়ে দিয়েছেন সে কথা। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, BJP for India is scared to death and BJP Biplab is using all his might and resources to prevent me from entering Tripura. খুব সংক্ষেপে সজলদা। আরে এটা তো কি ইটের বদল পাটকেলি হয়। সীমান্তের এক প্রান্তে দাঁড়িয়ে ওরা ওখান থেকে গোলাগুলি চালাবে আর আমরা এখান থেকে যদি হরে কৃষ্ণ করি তাহলে কি হবে? এই জিনিসটা আজকে ওনাদের গায়ে লাগছে, আজকে ওনাদের ব্যথা হচ্ছে। ভাবতে হবে যে পশ্চিমবঙ্গে এই ঘটনা প্রতিদিন এই সরকার ঘটায়। খুব সংক্ষেপে আপনারা এক লাইন প্লিজ থামুন আপনারা। আক্তার দা, আমার বড্ড উদ্বেগ লাগছে, বড্ড দুঃখ লাগছে যে প্রগতিশীল নাগরিক সমাজ আর কবে সরব হবে। বাংলা এবং ত্রিপুরা একটা জিনিস কমন, সেটা হচ্ছে সরকারি দলের গুন্ডামি। বাংলায় সরকারি দল গুন্ডামি করছে, বিজেপিকে মিটিং করতে আটকাচ্ছে। ত্রিপুরাতে সরকারি দল গুন্ডামি করছে, তৃণমূলকে মিটিং করতে আটকাচ্ছে। দিন বদলের কথা শুনছিলাম, মানুষের কবে দিন বদল হবে? মানুষ কবে আলোকিত হবে? মানুষ কবে সুখ পাবে? পশ্চিমবঙ্গে তৃণমূল বলছে, এই পশ্চিমবঙ্গে বিজেপি বলছে, পশ্চিমবঙ্গে সিপিএম বলছে যে তৃণমূল আর বিজেপি উপনির্বাচনকে কেন্দ্র করে ভবানীপুরে ম্যাচ ফিক্সিং করেছে। রাজনীতির অঙ্ক বড় জটিল। আক্তার দা, আমার হাতে সময় নেই, আপনাকে বলতে দিতে পারছি না। একটু আগে টুইটের কথা বলছিলাম, ওই টুইটেই মেনশন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ইউ ক্যানট স্টপ মি। তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে বিজেপির সরকারের দিন গোনা শুরু হয়ে গিয়েছে, তিনি তার কর্মসূচি পালন করবেনই। দেখা যাক ভবিষ্যতে কি হয়। 15-16 দুটোতেই যদি বাতিল হয়, তৃণমূল কি করবে? অভিষেক কি আদৌ যাবেন? এই প্রশ্নই শেষ করবো আজকে জনতার দরবার। নজর থাক সোম থেকে শনি রাত 8টায় নিউজ 18 বাংলায়।